আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা ইতিমধ্যে এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটি কোন টপিকে হতে চলেছে। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট, এমআইএসটি, বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা করতেছো, কিংবা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে সিকে রুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সবার একটা কমন প্রবলেম আমি ফলো করতেছি এবং আমার যারা পেইড বেসে স্টুডেন্ট আছে মেন্টরশিপ প্রোগ্রামে, তারাও আমাকে বারবার এই প্রবলেমটাই বলতেছে যে ভাইয়া, আমরা যখন এমসিকিউ দাগানো শুরু করি, এমসিকিউ টাইপ প্রবলেমগুলো সলভ করা শুরু করি, তখন টাইমে কভার করে ফেলতে পারি না। অর্থাৎ আমরা সলভ করি স্লো, যদি 100টা এমসিকিউ থাকে 50টা বা 60টা বা কখনো কখনো 70টা সলভ করতে করতে টাইম শেষ হয়ে যায়। যদি 60টা এমসিকিউ থাকে তাহলে 60টা আমরা কভার করতে পারি না, 40টা 50টায় যে আটকে যাই, শেষে 10টা দেখারই সময় পাই না। এখন এই যে এমসিকিউ কমপ্লিট করতে পারি না, এই এমসিকিউ গুলা কমপ্লিট করার ওয়ে কি? এমসিকিউ ফার্স্ট সলভ করার কি কোনো মেথড বা টেকনিক আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। জাস্ট কয়েকটা স্ট্র্যাটেজি মেইনটেইন করে তুমি যদি এখন থেকে তোমার প্র্যাকটিসটা চালিয়ে যাও, তাহলে তোমার এই প্রবলেম থেকেও তুমি উত্তরণ করতে পারবা। এখানে মিল্টন ভাইয়ের থেকে কিছু পার্সোনাল টিপস এন্ড ট্রিক্স তুমি পাচ্ছ পুরো ভিডিও জুড়ে। সেজন্য আমি তোমাকে পার্সোনালি রিকোয়েস্ট করব ভিডিওটা একদমই শেষ পর্যন্ত দেখার এবং জিনিসটা বুঝে নেয়ার। বুঝতে পারলে আশা করছি তোমার একটু হলেও টেকনিকগুলোতে ইমপ্রুভ আসবে। প্রথম কথা হচ্ছে, তুমি এমসিকিউ ফার্স্ট সলভ করার ক্ষেত্রে সলভ করতে পারো না কেন? এই প্রশ্নটা নিজের কাছে একটু করে দেখো তো, তুমি কেন পারো না? আমার মনে হয় তুমি কয়েকটা কারণে এমসিকিউ গুলা ফার্স্ট সলভ করতে পারো না। এর প্রথম যে কারণ সেটা হচ্ছে এক্সাম প্রেশার। তুমি কি কখনো এক্সাম হলে যে এক্সাম প্রেশার ফিল করছো? আশেপাশের মানুষ দেখে, এনভায়রনমেন্ট দেখে মাথার ভিতরে অটোমেটিক একটা এক্সাইটমেন্ট কাজ করে কখনো কখনো, আর কখনো কখনো দেখা যায় কি যে মাথার ভিতর অটোমেটিক একটা প্রেশার ফিল হয়। তুমি স্বাভাবিক মুডে যখন কোন একটা প্রশ্ন সলভ করো আর এক্সাম হলে যখন তুমি প্রশ্ন সলভ করো, তখন তোমার মুড সেম থাকে না। এইটার কারণ হচ্ছে এক্সামে প্রেশার ফিল করা। এবার পরবর্তী যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টের প্রবলেম। অর্থাৎ এক্সামে তুমি যখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই যে টাইপের কোশ্চেন গুলো সলভ করতেছো, ডিউর ক্ষেত্রে তোমার বায়োলজি সলভ করা লাগবে, এই যে 3-4টা সাবজেক্ট সলভ করতেছো, এটা আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টাইম তোমার বরাদ্দ থাকা উচিত। কিন্তু সেই টাইমটা তুমি এক্সাম হলে বসে কখনোই ম্যানেজ করতে পারো না। তোমার কি কখনো কখনো কোনোটাই বেশি সময় লেগে যায়, কোনোটাই কম সময় লেগে যায়। ইভেন তুমি প্রায়োরিটিও সেট করতে পারো না যে কোন সাবজেক্ট তুমি আগে দাগাবা, কোন সাবজেক্ট পরে দাগাবা। তোমার কোনো আলাদা কোনো স্ট্র্যাটেজি নাই, যার কারণে কি হয়, তোমার টাইম ম্যানেজমেন্টে কিন্তু অনেক প্রবলেম দেখা দেয়। এরপরে দেখো যে ফর্মুলা মনে থাকে না। এটা একটা খুব কমন প্রবলেম, ফর্মুলা মনে থাকে না। তুমি বাসায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের অনেক অনেক ফর্মুলা মুখস্থ করছো, কিন্তু পরীক্ষার হলে যে এক্সাম প্রেশারের কারণে তোমার ফর্মুলা মনে নাই। তাহলে এই প্রবলেমের কারণেও কিন্তু তুমি অনেক ক্ষেত্রে অনেক ম্যাথ কমন প্রশ্ন তুমি বাসায় সলভ করে আসছো, কিন্তু ইনস্ট্যান্ট পরীক্ষার হলে তোমার ফর্মুলা মনে পড়তেছে না। ফর্মুলা মনে পড়তে 1 মিনিট সময় লেগে গেছে, কিন্তু ওই কোশ্চেনটা সলভ করার জন্য টাইমই ছিল 1 মিনিট বরাদ্দ। তাহলে কিভাবে হবে? তাহলে তো হচ্ছে না। সেই ক্ষেত্রে এই ফর্মুলা মনে না থাকা প্রবলেমের কারণে কিন্তু তুমি এমসিকিউ ফাস্ট সলভ করতে পারো না, তুমি স্লো হয়ে যাও। এরপরে আসো দেখো, সময়ে শেষ হয় না। হ্যাঁ, সময়ে শেষ হয় না, এটা তো আসলে আমরা এই প্রবলেমটা নিয়ে কথা বলছি। অনেক ক্ষেত্রে তুমি হচ্ছে কোশ্চেন কিন্তু বুঝতে পারো না, কোশ্চেন বোঝা নিয়েও প্রবলেম হয়। এখন এই যে প্রবলেমগুলা সলিউশন কি? আমরা আমাদের টেকনিকে যাওয়ার আগে, স্পেসিফিক মিল্টন ভাইয়ের পক্ষ থেকে টেকনিকে যাওয়ার আগে এই প্রবলেমগুলা নিয়ে একটু সলিউশন সমাধান করা ট্রাই করি, বা এই প্রবলেমগুলা সমাধান কি কি হতে পারে সেটা নিয়ে একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে এক্সাম প্রেশার। এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। দেখো, তুমি যেই এক্সামটা দিচ্ছ, সে সিকে রুয়েট হোক, ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের জন্য হোক, কিংবা বুয়েটের প্রিলি হোক, ফাইনাল হোক, রিটেন হোক, যেটাই হোক, এক্সামটা কিন্তু একটা নর্মাল এক্সাম। তুমি নর্মালি বাসা থেকে এক্সাম দিতে এক্সাম হলে যাবা, এক্সাম হলে যে তুমি নর্মালি কোশ্চেন পেপার পাবা, নর্মাল একজন টিচার এসে তোমাকে এক্সাম হলে কোশ্চেন দিবে, নর্মালি তুমি সবকিছু ফিল আপ করবা এবং তুমি নর্মালি পরীক্ষা দিয়ে চলে আসবা। নর্মাল একটা এক্সাম, যেহেতু এই এক্সামের মেরিট পজিশনের উপর ডিপেন্ড করে তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছ, দ্যাটস ওয়াই সবাই এখানে যেহেতু অ্যাটেম্প্ট করতেছে, এই জন্য জিনিসটা এত কঠিন হয়ে গেছে। বাট বাকি প্রসেস কিন্তু নর্মাল। তোমরা যারা আজকে বিইউপিতে পরীক্ষা দিছো, আজকে বিইউপির পরীক্ষা হলো, আজকে যারা বিইউপিতে পরীক্ষা দিছো, তোমাদেরকে বিইউপির পরীক্ষা দিতে যে পরীক্ষার হলে যে একটুও মনে হয়েছে যে এই এক্সামটা নর্মাল না? আমার মনে হয়নি। আমি যতগুলো পরীক্ষা দিছি, কোথাও যে আমার মনে হয়নি যে পরীক্ষাটা নর্মাল কোনো পরীক্ষা না, এটা অনেক বড় কিছু, যেই জায়গাতে আলাদা কিছু ঘটতেছে। আলাদা কিছু ঘটে না। পরীক্ষার হলে যে সবকিছু নর্মাল হয়, আলাদা একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে তুমি যখন পরীক্ষা দেওয়ার জন্য ওই পার্টিকুলার ক্যাম্পাসে যাও, ওই ক্যাম্পাসের বাইরে যে সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে থাকে, গার্জিয়ান দাঁড়িয়ে থাকে, অনেক হাই প্রোফাইল মানুষজন অনেক ভিড় করে দাঁড়িয়ে থাকে, তাদের দেখে, তাদের
এনভায়রনমেন্টটা দেখে অনেক ক্ষেত্রে আমরা নার্ভাস হয়ে যাই এবং এই নার্ভাসনেসটা এক্সাম হলে যেও থাকে, দ্যাটস ওয়াই এক্সাম প্রেশার কাজ করে। তো এই জায়গাতে একটা জিনিস তোমার মাথার ভিতরে সবসময় ঢুকিয়ে রাখবা যে এক্সামটা একটা নর্মাল এক্সাম, ঠিক আছে, জাস্ট এইটার মেরিট পজিশনের উপর ডিপেন্ড করে তুমি একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা। সুতরাং এইটা নিয়ে প্রেশার কাজ করালে হবে না, নর্মাল এক্সামের মধ্যে তোমার হাইয়েস্ট আউটপুটটা দিতে হবে, তোমার যেই ক্যাপাসিটিটা আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী তোমাকে আউটপুট দিতে হবে, এই কাজটা তোমাকে এনশিওর করতে হবে। এরপর আগে থেকে তোমার একটা টাইম ম্যানেজমেন্ট হচ্ছে ক্রিয়েট করতে হবে। কিভাবে? তুমি যখন এই এক্সাম প্রেশারটা হ্যান্ডেল করবা, এক্সাম প্রেশার হ্যান্ডেল করার জন্য তুমি মডেল টেস্টগুলো নিয়মিত দিবা। নিয়মিত মডেল টেস্ট দিতে দিতে তোমার কিন্তু এক্সামের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট হবে, তাই না? যখন এক্সামের সাথে অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট হবে তখন তুমি বুঝতে পারবা যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলোর জন্য কোথায় কত টাইম আমাকে বরাদ্দ করতে হবে, আমি কাকে আগে দাগাবো কাকে পরে দাগাবো, আমি বায়োলজি আগে দাগাবো না কেমিস্ট্রি আগে দাগাবো, ম্যাথ কি সবার আগে দিব না ফিজিক্স সবার আগে দিব, মানে ম্যাথ সবার শেষে রাখবো নাকি ফিজিক্স সবার শেষে রাখবো। তোমার স্পেসিফিক একটা প্রায়োরিটি অর্ডার সেট হওয়া চাই, তুমি যতটা স্ট্রং যতটা উইক তার উপর ডিপেন্ড করে, এবং সেই অনুযায়ী তুমি একটা টাইম ম্যানেজমেন্ট করবা, ঠিক আছে? সেই অনুযায়ী তোমার একটা টাইম ম্যানেজমেন্ট প্ল্যানিং থাকা উচিত, এবং ফর্মুলা মনে রাখার জন্য প্রচুর পরিমাণে ফর্মুলা প্র্যাকটিস করবা। একটা স্পেসিফিক কাজ করতে পারো, ছোট্ট একটা নোট রাখতে পারো বা ডায়েরি মতো রাখতে পারো, যেই ডায়েরিতে সমস্ত ফর্মুলাগুলো একসাথে নোট করতে পারো, তোমার নিজের হাতের নোট, ওইটা প্রতিদিন আধা ঘন্টা করে রিভিশন দিতে পারো, তাহলে ফর্মুলাগুলো তোমার মনে থাকবে, ঠিক আছে? ফর্মুলার এই প্রবলেমটা তোমাকে সলিউশন করতেই হবে, কারণ ফর্মুলা যদি তুমি পরীক্ষার হলে যে মনে না রাখতে পারো তাহলে কিন্তু তোমার গেমটাই চেঞ্জ হয়ে যাবে। সো ফর্মুলা মনে রাখা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপরে সময়ে শেষ করতে পারার জন্য আমরা বেশ কয়েকটা টেকনিক বলবো। আর কোশ্চেন না বোঝার কারণ হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস না করা। পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করলে তুমি কিন্তু ম্যাক্সিমাম জিনিসপত্র বুঝতেই পারবা। এখন আসো যে আমাদের এই যে কোশ্চেন ফার্স্ট সলভ করার টেকনিক নিয়ে আমরা কথা বলার চেষ্টা করতেছি। কোশ্চেন তুমি কিভাবে ফার্স্ট সলভ করতে পারো, অনেক দ্রুত কিভাবে তুমি কোশ্চেনগুলো সলভ করে ফেলতে পারো, এই জায়গাতে আমি জাস্ট 3টা টেকনিকের কথা বলবো। 3টা টেকনিকের ভিতরে ফার্স্ট যেই টেকনিকটা আছে সেটা হচ্ছে আগে চান্স তারপরে র্যাঙ্ক। এই কথাটা কেন বলছি? দেখো, আমাদের সবারই এক্সাম হলে যে টার্গেট থাকে আমি তো ফার্স্ট হয়ে যাব, আমি একদম সবার আগে যে র্যাঙ্ক তুলবো, ঠিক আছে, আমি টপ 100-এ চলে আসবো। তুমি যদি এইরকম চিন্তা করে এক্সাম দেওয়া শুরু করো তাহলে তুমি কঠিন সহজ সব গুলায় ফেলে প্রশ্নগুলো একাকার করে ফেলে আগাইতে থাকবা। বাট তোমাকে নিশ্চিত করতে হবে যে এই যে যত কোশ্চেন আছে এর ভিতরে যেই প্রশ্নগুলো একদম সহজ, যেগুলো সবাই পারবে, ওইগুলা আগে কারেক্ট করা। ওইগুলা কারেক্ট করলে আমার হচ্ছে চান্স হয়ে যাবে, ঠিক আছে? এই চান্সটাকে আগে নিশ্চিত করা, তারপরে যে অতিরিক্ত টাইমে এক্সট্রা সলভ করে তারপরে র্যাঙ্ক নিশ্চিত করা। 2টা স্টেজ, আগে তোমার হচ্ছে চান্স পেতে হবে, তারপরে তোমাকে র্যাঙ্ক নিশ্চিত করতে হবে। এখন চান্স পাওয়ার জন্য আমি যেটা খেয়াল করে দেখছি, আমার অ্যানালিটিক্যাল মাইন্ডসেট থেকে আমি যেটা খেয়াল করে দেখছি যে টোটাল যত কোশ্চেন থাকে, টোটাল যদি 100% কোশ্চেন থাকে তার ভিতর 50 থেকে 60% সলভ করে ফেলতে পারলেই তুমি হচ্ছে চান্স পেয়ে যাবা। 50 থেকে 60% মার্ক তুলতে হয় টোটাল কোশ্চেনের ভিতর। 50 থেকে 60% মার্ক তুলতে পারলেই তুমি নিশ্চিতভাবে ওই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবা। 50%, অনেক ক্ষেত্রে লেস দ্যান 50% সলভ করেও কিন্তু চান্স পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে তোমাকে প্রথম স্টেজে কোশ্চেনের ভিতর থেকে বাছাই করতে হবে যে কোন কোশ্চেনগুলো একদম হুবহুব আমার প্র্যাকটিস করা থেকে আসছে, যেগুলো আমি এর আগে বাসায় বসে বসে বিভিন্ন মডেল টেস্ট এক্সামে বসে বসে সলভ করছি। সেই জায়গা থেকে আমাকে হচ্ছে আগে ওই কারেক্ট যেগুলো আমি করতে পারবো অ্যাকুরেটলি সেগুলো সলভ করে 50%-এ চলে যাওয়া, 50%-এ রিস্ক করা। তুমি যদি একবার 50%-এ রিস্ক করতে পারো তার মানে তোমার সামনের পথটা সুগম, ঠিক আছে? এখন এই 50%-এ রিস্ক করার ক্ষেত্রে তুমি বলবা, ভাইয়া এখন আমার সামনে 100টা কোশ্চেন আছে, আমি কিভাবে বুঝবো কোনগুলো আমি পারি কোনগুলো আমি পারি না? এটাই তো সবচেয়ে বড় প্রবলেম। সলভ করতে যে বুঝি না, একটা প্রশ্নে 1 মিনিট 2 মিনিট 3 মিনিটও চলে যায়, এটা ধরতে পারি না। দেখো, এই প্রবলেমটা সলিউশন আছে। এই প্রবলেমটা সলিউশনে আমি যেটা করি সেটা হচ্ছে 5 সেকেন্ডস রুল। যখনই আমি এমসিকিউ টাইপ কোশ্চেনে যাই তখন আমি ফলো করি হচ্ছে 5 সেকেন্ডস রুল। 5 সেকেন্ডস রুল কি বলে? যে কোনো একটা কোশ্চেন আমি 5 সেকেন্ডসে পড়ে দেখবো, 5 সেকেন্ড ব্যয় করে পড়ে দেখবো। 5 সেকেন্ড ব্যয় করে পড়ে দেখে 5 সেকেন্ডসের ভিতরে আমার ওটা পড়া হয়ে যাবে। পড়ার পরে যদি আমার ব্রেনে ক্লিক করে যে এটা হচ্ছে আমি এর আগে করছি, আমি 5 সেকেন্ডের ভিতরে যদি প্রশ্নটা বুঝতে পারি, 5 সেকেন্ডসের ভিতরে যদি আমি প্রশ্নটা বুঝতে পারি, তাহলে এই প্রশ্ন নিয়ে আমি সামনে আগাবো।
আর যদি 5 সেকেন্ডসের ভিতরে আমি বুঝতে না পারি তাহলে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব, আবার পরেরটা 5 সেকেন্ডস পড়বো, যদি বুঝতে না পারি তার পরবর্তী কোশ্চেনে চলে যাব। এভাবে 5 সেকেন্ডস ব্যবহার করে আমি প্রত্যেকটা প্রশ্ন পড়বো, পড়ে বোঝার চেষ্টা করব। যদি আমার মনে হয় যে এইটা আমার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়েছে তাহলে আমি ওইটাকে ফার্দার টাইম দিব, না হলে দিব না। এখন আমি একটা জাস্ট সিম্পল উদাহরণ দিই, যেমন হচ্ছে তুমি যদি চিন্তা করো যে সিকের ওয়েটের কথাই চিন্তা করো, সিকের ওয়েটে 100 এমসিকিউ থাকবে, তাই না? সিকের ওয়েটে 100 এমসিকিউ থাকবে এবং হচ্ছে 2.5 আওয়ার টাইম দিবে। এখন 100 এমসিকিউ 2.5 আওয়ার, তার মানে কি 100টা এমসিকিউ এর জন্য তোমার টোটাল থাকবে হচ্ছে 150 মিনিট। তার মানে পার এমসিকিউতে 1.5 মিনিট, মানে 1.5 মিনিট করে থাকবে, পার এমসিকিউতে 1.5 মিনিট করে থাকবে। এখন এই যে 1.5 মিনিট সময়, এর ভিতরে 5 সেকেন্ডস তুমি ব্যয় করছো এমসিকিউটা পড়ার জন্য। ভালো করে খেয়াল করবো, 5 সেকেন্ডস তুমি ব্যয় করছো এমসিকিউটা পড়ার জন্য। পড়ার পরে তোমার মনে হয়েছে যে তুমি এটা পারবা, এখন ফার্দার আরো 1 মিনিট ব্যয় করবা এমসিকিউটা সলভ করার জন্য। এখন 1 মিনিট ব্যয় করে সলভ করবা, 1 মিনিট ব্যয় করে সলভ করে উত্তরটা মিলিয়ে সামনে চলে যাবা। এখন তোমার এখন কাজ হচ্ছে বাসায় বসে 1 মিনিট ব্যয় করে করে সলভ করে দেখা যে কোন কোন প্রশ্নগুলা তুমি 5 সেকেন্ডসে বুঝতেছো, 5 সেকেন্ডসে বোঝার পরে 1 মিনিটের ভিতরে সলভ করতে পারতেছো। তোমার হাইয়েস্ট টাইম হচ্ছে 1.5 মিনিট, সেটা তুমি 1 মিনিটে সলভ করার ট্রাই করতেছো। এখন 1 মিনিটে সলভ করার ট্রাই করে তুমি টোটাল কোশ্চেনটা একবার ওভারথ্রো করে, একবার গো থ্রো করে অ্যাকুরেসি পার্সেন্টেজ ক্যালকুলেট করো যে কতটুকু অ্যাকুরেট হলো, 1 মিনিটের ভিতর সলভ করে কতটুকু অ্যাকুরেট হলো। যদি অনেক বেশি পরিমাণ অ্যাকুরেট হয় তাহলে তুমি 1 মিনিটের ভিতর সলভ করার ক্যাপাসিটি অর্জন করে ফেলছো এই 50% মার্ক তোলার ক্ষেত্রে। বাট যদি বাই এনি চান্স 1 মিনিটের ভিতরে না হয়, তোমার প্রশ্নগুলো 1 মিনিটের ভিতরে তুমি সলভ করতে না পারো, তখন তোমাকে তোমার যে হাইয়েস্ট টাইম সেই 1.5 মিনিটে যাওয়াই লাগবে। ঠিক আছে, এখন তোমাকে 1.5 মিনিট নিয়ে হলেও এই কোশ্চেনটাকে অ্যাকুরেট করতে হবে। কারণ কি, তোমার আগে চান্স পাওয়ার জন্য ডিমান্ড করে 50% অ্যাকুরেট করে আসা। তোমার খাতায় যদি অ্যাকুরেট না হয় তাহলে তো তোমাকে চান্স এমনি এমনি পাওয়াই দিবে না, তুমি এমনি এমনি মার্ক পাবা না। দ্যাটস ওয়াই অ্যাকুরেসি কথাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 50 থেকে 60% কোশ্চেন অ্যাকুরেট করে আসাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য তুমি কি করবা, 5 সেকেন্ড রুল ব্যবহার করে ওইটা আগে প্রথমে পড়ে বুঝবা। তুমি যেহেতু এতদিন যাবত লেখাপড়া করতেছো, কোশ্চেন পড়ার সাথে সাথে তোমার 5 সেকেন্ডসের ভিতরে মাথায় ক্লিক করা উচিত। যদি ক্লিক করে তাহলে তুমি ওই প্রশ্নটা সামনে ফার্দার 1.5 মিনিট ধরে আগাবা, না হলে আগাবা না, নেক্সটে চলে যাবা। এখন এই যে 1.5 মিনিট ধরে আগাইলা, ভালো করে দেখবা, 1.5 মিনিট ধরে আগাইলা, 1.5 মিনিট ধরে আগানোর পরে তোমার মনে হচ্ছে এটা সলভ হচ্ছে না, 1.5 মিনিট ধরে আগানোর পরে তোমার মনে হচ্ছে এটা সলভ হচ্ছে না, আমি এটা পারতেছি না, তাহলে কি তোমার ফার্দার আরো 1 মিনিট আগানো উচিত ওই প্রশ্নটাই? উত্তর হচ্ছে না। তুমি যদি আরো 1 মিনিট আগাও তাহলে প্রবলেম যেটা হবে, আরো 1 মিনিট আগাইলে এটা থেকে 1 মিনিট নষ্ট হয়ে যাবে। এই 1 মিনিট যেটা নষ্ট হলো সেটা কিন্তু এই 100টা কোশ্চেনের ভিতরে অন্য আরেকটা কোশ্চেনের টাইম, এই 100টা কোশ্চেনের ভিতরে অন্য আরেকটা কোশ্চেনের টাইম, সেই টাইম ব্যবহার করে করা মানে হচ্ছে তুমি ওই একটা প্রশ্ন পড়তে পারবা না, ওই একটা প্রশ্ন সলভ করার জন্য অ্যাটেম্প্ট করতে পারবা না। ওই জন্য কোনো প্রশ্ন তুমি যদি দেখো যে 1 মিনিট থেকে 1.5 মিনিটের বেশি লাগতেছে তাহলে তুমি ওটা আর অ্যাটেম্প্ট করবা না। আজান দিচ্ছে, আজানের পরে আমি ভিডিওটা কন্টিনিউ করব। তো যেটা বলছিলাম, এইভাবে তুমি যদি 1.5 মিনিটের চেয়ে বেশি সময় নিয়ে ফেলো তাহলে ওই প্রশ্নটা স্কিপ করে পরেরটায় চলে যাবা। তুমি দেখবা এই 5 সেকেন্ডস রুলের কারণে তুমি অনেক প্রশ্ন পাবা যেগুলো তুমি বুঝবা না এবং সেগুলো তুমি স্কিপ করে চলে যাবা। ওই স্কিপ করে যাওয়ার কারণে তুমি যখন একবার 1 থেকে 100টা কোশ্চেন পর্যন্ত গো থ্রো করবা, এর ভিতরে মোটামুটি 20 থেকে 25টা কোশ্চেন তুমি এরকম 5 সেকেন্ডসেই বাদ দিয়ে ফেলছো। এবার এই 5 সেকেন্ডসে বাদ দেওয়ার কারণে তোমার হাতে 20 থেকে 25 মিনিট সময় কিন্তু বেঁচে যাবে। ঠিক আছে, বা মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় বেঁচে যাবে। এই যে 15 থেকে 20 মিনিট সময় বেঁচে যাবে, এইটা দিয়ে তুমি কিন্তু আবার সেকেন্ড টাইম ওভার থ্রো করতে পারছো বা আবার গো থ্রো করতে পারছো, মানে আবার শুরু থেকে স্টার্ট করতে পারতেছো। এই যে 15 থেকে 20 মিনিট তুমি বাঁচাইলা, এটা দিয়ে আবার তুমি শুরু থেকে শুরু করলা, এর ভিতরে পরবর্তীতে আরো কিছু কোশ্চেন তুমি কারেক্ট করতে পারবা। তো তোমার টার্গেট থাকবে প্রথম রানে সবটা টোটালটা কমপ্লিট করে মোটামুটি চান্সটা নিশ্চিত করা, এই চান্সের জন্য 50 থেকে 60% কারেক্ট করা, এবং সেকেন্ড রানে যে তোমার হচ্ছে আরো এক্সট্রা র্যাঙ্কের জন্য কিছু মার্ক তোলা। ঠিক আছে, এই টেকনিকটা ফলো করতে পারো, এটা খুব কার্যকরী টেকনিক আমার মনে হয়। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই যে 1 মিনিট থেকে 1.5 মিনিটের ভিতরে আপনি সলভ করতে বললেন, 1 থেকে 1.5 মিনিটের ভিতরে যে সলভটা করতে বললেন, এই টাইমটা কি আমি ঘড়ি ধরে ধরে মেইনটেইন করব? না, এটা আসলে ঘড়ি ধরে ধরে মেইনটেইন করা সম্ভব না। এইটার জন্য তোমার মাইন্ড ক্যালকুলেটর সেট আপ করে ফেলতে হবে। মাইন্ড ক্যালকুলেটর বলতে কি বুঝাচ্ছি, ধরো তুমি একটা বাইক চালাচ্ছ,
তুমি যদি একটা বাইক চালাও, সেই বাইকে তোমাকে বলা হলো যে তুমি হচ্ছে 60-তে বাইক চালাও, তখন তুমি কি করবা? স্পিডোমিটারের দিকে তাকাবা, তাই না? স্পিডোমিটারের দিকে তাকায়ে তুমি হচ্ছে 60 অ্যাক্সেলারেটর ধরে রাখবা, তাই না? এখন 60 অ্যাক্সেলারেটর ধরে রেখে তুমি যদি বাইকটা কন্টিনিউয়াস চালাইতে থাকো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা যে 60-তে তুমি যদি বাইক চালাও তাহলে বাইকটা ঠিক কতটা গতিতে চলে। এই জিনিসটা তুমি যদি বারবার বারবার প্র্যাকটিস করতে 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 একবার অ্যাডজাস্ট করে ফেলো, এরপরে তুমি যদি হচ্ছে স্পিডোমিটারের দিকে না তাকায়ে জাস্ট অ্যাক্সেলারেটরের যে গতি এইটার দিকে খেয়াল করো, এটার দিকে খেয়াল করো, আশেপাশে এনভায়রনমেন্টের দিকে খেয়াল করো, তুমি কিন্তু একটা ধারণা পাবা যে তুমি এখন কত স্পিডে আসো। এই যে স্পিডকে যেভাবে মাইন্ড অটোমেটিক ক্যালকুলেট করতে পারে, টাইমকেও আমাদের মাইন্ড অটোমেটিক ক্যালকুলেট করতে পারে। কোনো একটা প্রশ্নের তুমি যখন সময় দিচ্ছ, তুমি যদি কয়েকবার বাসায় বসে বসে টাইম ধরে ধরে ক্যালকুলেট করো যে 1.5 মিনিটে তুমি কতটা আগাচ্ছ বা 1.5 মিনিটে তুমি সলভ করতে পারছো কিনা, তুমি যদি একটা স্টপ ওয়াচ দিয়ে বারবার মেনটেন করো, তাহলে দেখবা কয়েকবার 8 বার 10 বার 15 বার 20 বার মেনটেন করতে করতে তোমার মাইন্ড একটা আইডিয়া পেয়ে গেছে যে আচ্ছা এই টাইমের বাইরে যদি যাই তখন আমি একটা প্রশ্নে অতিরিক্ত সময় দিয়ে ফেলছি, সুতরাং এই টাইমের বাইরে যাওয়া যাবে না। দ্যাট ইজ দ্য মাইন্ড ক্যালকুলেটর। এই কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা মাথায় রাখলে আমার মনে হয় যে তুমি আরো বেশি ভালো করে অ্যাডজাস্ট করতে পারবা। তো তোমার যদি এমসিকিউ ফার্স্ট সলভ করতে হয়, এমসিকিউ ফার্স্ট সলভ করতে গেলে আমার এই টোটাল ভিডিও সামারি হচ্ছে, প্রথমত তোমাকে এক্সাম প্রেশারটা হ্যান্ডেল করতে হবে, টাইম মেইনটেইনের জন্য তোমাকে প্রায়োরিটি সেট করতে হবে, তারপর হচ্ছে ফর্মুলাগুলোকে বারবার রিভিশন দিয়ে মনে রাখতে হবে, এবং সময়ে শেষ করার জন্য তুমি কি করবা? আগে চান্স নিশ্চিত করবা, 50 থেকে 60% অ্যাকুরেট করবা, তারপরে যে তুমি কি র্যাঙ্ক তুলবা। আর এর জন্য ব্যবহার করবা হচ্ছে 5 সেকেন্ড রুল। আর প্রশ্ন বুঝি না এইরকম অবস্থাতে থাকাই যাবে না, এরকম অবস্থাতে থাকা যাবে না। কারণ কি, তোমার কোশ্চেন যদি এখনো বুঝতে অসুবিধা হয়, তার মানে তোমার বেসিকে কোনো না কোনো জায়গায় প্রবলেম আছে। সেই বেসিকের প্রবলেমগুলো এখনো সময় আছে হাতে, 1-1.5 মাস সলভ করে ফেলো। এখনো যদি তুমি সলভ না করো, তুমি যদি কোশ্চেন না বুঝো, এখনো যদি সলভ না করো, দ্যাট মিনস তোমার কিন্তু এই যে অ্যাডমিশন টেস্ট, কম্পিটিটিভ এক্সাম, এগুলোতে ভালো করার সম্ভাবনা অনেক কম। তো আমার মনে হয় যে টোটাল ভিডিওটা তোমাকে একটু হলেও তোমার লাইফে ভ্যালু অ্যাড দিছে এবং অ্যাডমিশনে তোমার গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। তো এতক্ষণ ধরে তুমি যে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলা, তোমাকে আমি সাধুবাদ জানাই। আর যদি তোমার পার্সোনাল কোনো পরামর্শ লাগে, কোনো বিষয়ে হেল্প লাগে ভাইয়ার থেকে, তাহলে অবশ্যই আমার প্রাইভেট মেন্টরশিপ প্রোগ্রামে কিন্তু জয়েন করতে পারো। এই বিষয়ে বিস্তারিত হচ্ছে ডেসক্রিপশন এবং কমেন্টে পিন করা থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি গাইডলাইন ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।